বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শাওন রয়েছে আপনাদের সাথে। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সেটিংস গুলো নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা টাস্কবার নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা কিরণস টাইপিং টিউটর নামে একটা সফটওয়্যার মাইক্রোসফট স্টোর থেকে কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটার ব্যবহার আমরা জেনেছি। তো আজকের ক্লাসে আমরা সেটিংস এর দিকে আবারও ব্যাক করব। সো আমরা স্টার্ট বাটন থেকে সেটিংসে গেলাম, এখান থেকে আমরা সিস্টেমের দিকে যাব। তো গত ক্লাসে আমরা ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটু ফোকাস অ্যাসিস্টে যাব। সো ফোকাস অ্যাসিস্টটা আসলে মূলত আমাদের সবার প্রয়োজন হয় না, বা এটা খুব বেশি একটা আমাদের মানে আমরা যে ধরনের কম্পিউটারে কাজ করি তাতে প্রয়োজন হয় না। যারা দেখা যায় যে মানে কম্পিউটার নিয়েই যাদের একদম কাজ, সেই ধরনের কাজগুলো হয়ে থাকে, মানে কম্পিউটার নিয়েই তাদের পুরো জগৎটা, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ধরনের বিষয় আমাদের ফোনের মধ্যে আছে, ফোন ফোকাস অ্যাসিস্ট করার জন্য। তো এখানে দেখেন যে ফোকাস অ্যাসিস্টে কি বলছে, চুজ হুইচ নোটিফিকেশন ইউ উড লাইক সি অ্যান্ড হেয়ার সো ইউ ক্যান স্টে ফোকাস, দ্য রেস্ট উইল গো স্ট্রেংথ টু অ্যাকশন সেন্টার হোয়ার ইউ ক্যান সি দেম এনি টাইম। তো এখানে আমাদের কোন ধরনের নোটিফিকেশন গুলো আমাদেরকে শো করবে, যার কারণে আমাদের কাজের ফোকাস নিয়ে আসার জন্য। তো আমরা এখানে গেট অল নোটিফিকেশন ফ্রম ইউর অ্যাপস অ্যান্ড কন্টেন্টস, এখানে আমাদের অ্যাপস থেকে সব ধরনের নোটিফিকেশন গুলো অফ করা আছে। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, পিরিয়ডিক অনলি করে দিতে পারি, পিরিয়ডলি অনলি করে দিতে পারি। সি অনলি সিলেক্টেড নোটিফিকেশন ফ্রম দা পিরিয়ডিকলি লিস্ট, দা রেস্ট উইল গো স্ট্রেন টু অ্যাকশন সেন্টার্স। এখান থেকে আমরা চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারি, আবার শুধু অ্যালার্মস অনলি করে রাখতে পারি, হাইড অল নোটিফিকেশন এক্সেপ্ট ফর অ্যালার্মস। আবার কিছুখানে রুলস আছে যে আমরা চুজ দ্য টাইম অ্যান্ড অ্যাক্টিভিটিস হোয়েন ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ডিস্টার্বড অ্যান্ড ফোকাস অ্যাসিস্ট উইল টার্ন অন অটোমেটিকলি। এখানে একটা টাইম দেওয়া আছে, যেমন যে ডিউরিং দিস টাইম, যে আপনার রাত 11টা থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত, এই সময়টাতে আমাদের কোনো কি থাকবে না, এটা অফ করা আছে। এই টাইমটা আমি চাইলে এটা কি করতে পারি, অন করে দিতে পারি, আবার চাইলে এটাকে অফ করে দিতে পারি। তারপরে হলো যে আমি কোনো একটা গেমস যখন খেলছি তখনকার বিষয়। So, এটা টোটালি ডিপেন্ড করতেছে আমার নোটিফিকেশন গুলোকে আমি কিভাবে কন্ট্রোল করব, বা কোন ধরনের নোটিফিকেশন গুলো আমি দেখতে চাচ্ছি, এই বিষয়টা। তো এটা আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না। তো আমরা চলে যাই পাওয়ার অ্যান্ড স্লিপে চলে যাই। সো পাওয়ার অ্যান্ড স্লিপটা গুরুত্বপূর্ণ। তো এখানে একদিন আমাদের একজন কোশ্চেন করেছিল যে ওনার একটা প্রবলেম ছিল যে কম্পিউটারটা ওনার স্লিপ মুডে রেখে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, তো এটার কারণটা কি ছিল। তো উনি সম্ভবত আজকে ক্লাসে নেই, উনি বিষয়টা মিস করবেন। তো পাওয়ার অ্যান্ড স্লিপের এই বিষয়টা, সমস্যাটা আপনাদের থাকতে পারে। যেমন দেখেন যে হোয়েন প্লাগড ইন টার্ন অফ আফটার, যেমন দেখেন আমার এটা কি করা আছে, কম্পিউটারটা প্লাগ ইন করা আছে, এবং কি হবে আমার দেওয়া আছে যে 20 মিনিট পরে কি হয়ে যাবে, টার্ন অফ হয়ে যাবে। মানে প্লাগড ইন করা আছে এবং টার্ন অফ হবে 20 মিনিট পরে, মানে 20 মিনিট পরে কম্পিউটার আমার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এরকম যদি কখনো ঘটে যে আমার কম্পিউটার অন করা আছে, আমি 20 মিনিট ধরে কম্পিউটার কি করছি না, ইউজ করতেছি না, আমার কম্পিউটার প্লাগড ইন করা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি কম্পিউটার ইউজ হচ্ছে না, সো 20 মিনিট পরে কম্পিউটার আমার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, এটা আমার এখানে করা আছে। সো আমি চাইলে এটা নেভারও করে দিতে পারি। এর বাইরে আরেকটা আছে যে হোয়েন প্লাগড ইন পিসি গোজ টু স্লিপ আফটার। সো আমার এটা আমি কাজ করছি, আমার প্লাগড ইন করা আছে, সো আমি এটা নেভার করে দিয়েছি। আপনারা চাইলে কি করতে পারেন যে 2 মিনিট আপনি কম্পিউটার অন আছে, আপনি কোনো কাজ করছেন না, 2 মিনিট পর অটোমেটিক কম্পিউটার স্লিপে চলে যাবে। তো আমি এটা দরকার হয় না, আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ কম্পিউটার, মানে যতক্ষণ কম্পিউটার অন থাকে ততক্ষণ আমি কাজ করি, কম্পিউটার অন রেখে অন্য কোনো কাজ করা প্রয়োজন হয় না। যার কারণে
এটা এইভাবে দেওয়া আছে, এবং প্লাগ ইনটা এটা চাইলে 20 মিনিট করা আছে। যদি ইনকেস কখনো আমি কম্পিউটার রেখে বাইরে গিয়েছি, ফর এক্সাম্পল নামাজে গেলাম, আমি জানি যে নামাজ থেকে আমার আসতে হয়তো 10 মিনিটের মধ্যে আমি চলে আসবো, যার কারণে কম্পিউটারটা অফ করতেছি না। যেমন আজকে ক্লাসে আপনাদের আসার আগে আমি কম্পিউটার অন রেখে গিয়েছিলাম। তো কিন্তু দেখা গেল যে আমি যদি অনেক সময় দেখা গেল যে আমি বাইরে যে কোনো কারণে বাইরে থেকে ফিরতে পারলাম না, তাহলে কম্পিউটার আবার 20 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। সেটাকে চাইলে আপনারা নেভার করে দিতে পারেন, এবং কারো যদি এটা করা থাকে তাহলে আপনারা যখন এই স্টার্ট বাটন থেকে পাওয়ারে গিয়ে স্লিপে যাবেন, স্লিপ করে দিবেন, তখন এই 20 মিনিট পর অটো কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে কারো এরকম সমস্যা থাকলে এখান থেকে এই টাইমিং গুলোকে চেঞ্জ করে দিবেন। এবার আসে আমাদের স্টোরেজ। তো স্টোরেজ বলতে আপনার এখানে আপনার ড্রাইভে কতটুকু জায়গা আছে, সি ড্রাইভে কতটুকু জায়গা আছে। সি ড্রাইভ বলতে আমরা যেই ড্রাইভটাতে আমাদের অপারেটিং সিস্টেম এবং আমাদের যে সমস্ত সফটওয়্যারগুলোকে আমরা ইনস্টল করে থাকি সেই ইনস্টলেশন ফাইলগুলো কিন্তু সি ড্রাইভের মধ্যে থাকে। যেমন আমার কম্পিউটারে বর্তমানে 3টে হার্ড ডিস্ক আছে। তো তার মধ্যে এই সি ড্রাইভ যেটা দেখতেছেন এটা কিন্তু একটা এসএসডি। সেই এসএসডিটাকেই আমি এসএসডি আপনারা এসএসডি নিয়ে, তারপরে এইচডিডি নিয়ে, এনভিএমই নিয়ে, এগুলো নিয়ে ক্লাস আছে, ইনশাল্লাহ আপনারা এগুলো পাবেন। সো আমরা এক সময় ব্যবহার করতাম হলো কি ফ্লপি ডিস্ক, আমি বলেছিলাম। ফ্লপি ডিস্কের পরে আমাদের আমরা যেটাকে বলে থাকি যে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, তারপরে কিন্তু এসএসডি। এখন এসএসডির আরো আপডেট ভার্সন যেটাকে আমরা বলা হয় এনভিএমই। আপনারা কি এনভিএমই নাম শুনেছেন কিনা? এখন কিন্তু এনভিএমই ব্যবহার ব্যবহার হয়, কিছুটা র্যামের মতো দেখতে এটা, এবং এটা আপনার কম্পিউটারকে আরো বেশি স্পিডি করে থাকে। সো আমার এখানে এনভিএমই নেই লাগানো। সো এখানে আমার এসএসডি আছে আর হলো এইচডিডি আছে। তাহলে এই এসএসডিটাকে আমি ব্যবহার করেছি সি ড্রাইভের জন্য, বাকিগুলো আমার ব্যবহার হচ্ছে কি স্টোরেজ হিসেবে। তো এই যে সি ড্রাইভ, এটা লোকাল ডিস্ক, এই লোকাল ডিস্কটা যদি আমার কখনো ফুল হয়ে যায় তাহলে কিন্তু আমার কম্পিউটারটা স্লো কাজ করবে। তাহলে এই স্টোরেজটা আমার এখানে দেখাচ্ছে আমার স্টোরেজে কোথায় কি ব্যবহার হয়েছে। যেমন দেখাচ্ছে যে অ্যাপস অ্যান্ড ফিচার্স, এখানে আছে আমার 27 জিবি। টেম্পোরারি ফাইল আছে আমার এখানে 18.5 জিবি। আমি চাইলে এখান থেকে আমার টেম্পোরারি যে ফাইলগুলো আছে, অপ্রয়োজনীয় ফাইলগুলো, এগুলো আমি ডিলিট করতে পারি। তো ডেস্কটপে আছে 13.3 জিবি। আমি যদি এখানে টেম্পোরারি ফাইল এখানে ক্লিক করি, তাহলে আমার এখানে স্ক্যানিং একটা অপশন আসবে, যে স্ক্যানিং হচ্ছে। সাম টেম্পোরারি ফাইলস আর নিডেড বাই অ্যাপস। কিছু কিছু টেম্পোরারি ফাইল আছে যেগুলো অ্যাপস অ্যাপসটাকে আমাদের রানিং করার জন্য প্রয়োজন হয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলো আমরা ডিলিট করব না। তাহলে দেখেন আমার ডাউনলোডসে আছে, তারপরে ডেলিভারি অপটিমাইজেশন ফাইলে আছে, টেম্পোরারি ইন্টারনেট ফাইল আছে। তো এগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, চেক করে এখান থেকে ডিলিট করতে হবে। এখন আপনি যদি ডাউনলোডস এর ফাইল ডিলিট করে ফেলেন যেখানে 8.90 জিবি আছে, তো এখানে আমার কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে, তো এখান থেকে আমরা এটা ডিলিট করব না। তো এখানে এসে কখনো ডিলিট করি না, ম্যানুয়ালি করার চেষ্টা করি, বা ম্যানুয়ালি কম্পিউটারটাকে স্পিড আপ করার জন্য আরো কিছু কাজ আছে যেগুলো আপনারা দেখবেন, সেখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে আমার কম্পিউটার স্টোরেজটা, সি ড্রাইভটা আমার কি কি কাজে ব্যবহার হচ্ছে। ওকে, তারপরে মোর স্টোরেজ সেটিং এখানে আছে, ভিউ স্টোরেজ ইউজ অন আদার ড্রাইভস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার বাকি সবগুলো আমি এখানে স্টোরেজ দেখতে পাবো। যেমন এটা আমার সি ড্রাইভ 111 জিবি, তারপর ডি ড্রাইভ আছে 313 জিবি, আমার এখানে 40.3 জিবি ইউজ হয়েছে। তারপরে লোকাল ডিস্ক আছে, তারপর হাবিবুর শাওন নামের একটা ড্রাইভ আছে, তারপর হলো লোকাল ডিস্ক এইচ নামে এখানে একটা আছে। সো এই যে এগুলো কিন্তু রিনেম করা যায়, যেমন আমি এটা রিনেম করেছি, আপনারা চাইলে এগুলো রিনেম করতে পারবেন। তো এখান থেকে আমরা ডিটেলস দেখে নিতে পারবো। তো এগুলো কিন্তু আমরা দিস পিসিতে গিয়েও কিন্তু দেখে নিতে পারি। তারপর আছে চেঞ্জ হোয়ার নিউ কন্টেন্ট ইজ সেভড। আমরা এখানে ক্লিক করে যে কোথায় কি সেভ হবে, যেমন নিউ অ্যাপস উইল সেভ টু, আমি যখন একটা নিউ অ্যাপস কি করব, ইনস্টল করব, সেটা আমার কোথায় সেভ হবে, ইনস্টলটা কোথায় হবে, আমি চাইলে এখান থেকে লোকেশন চেঞ্জ করে দিতে পারবো। কখনো কখনো আমাদের এমন হয় যে আমাদের সি ড্রাইভটা ফুল হয়ে যায়, সব ইম্পর্টেন্টস আমাদের সফটওয়্যার, এবং আমাদের কাছে প্রয়োজন হয় যে কি আমার এখন বাকি আরো
ফর এক্সাম্পল আপনারা ফটোশপ ইনস্টল করছেন, ইলাস্ট্রেটর ইনস্টল করছেন, আপনারা অ্যাডোব প্রিমিয়ার প্রো ইনস্টল করছেন। এখন আপনাদের অ্যাডোবি আফটার ইফেক্ট ইনস্টল করা প্রয়োজন, কিন্তু আপনাদের সি ড্রাইভে জায়গা নেই, তাহলে কি করবেন? তাহলে এখান থেকে আপনারা এই লোকেশনটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনারা যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে সেটাও আপনাদের কি হবে, যে সফটওয়্যার ইনস্টলেশনের কাজে ব্যবহার হবে। তারপরে ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট যখন আপনি সেভ করেন সেটা সি ড্রাইভেই, বাই ডিফল্ট সি ড্রাইভেই সে সেভ হয়। কিন্তু আমরা পরে লোকেশনটা চেঞ্জ করে দেই কিন্তু সেভ করার সময়, কিন্তু আমরা যদি লোকেশন চেঞ্জ না করি তাহলে ডকুমেন্ট নামে একটা ফোল্ডার আছে আমাদের, সেটা সি ড্রাইভের অন্তর্ভুক্ত, সেখানে গিয়ে সেভ হয়। মিউজিকেরও এরকম আছে, অর্থাৎ সি ড্রাইভকে কেন্দ্র করে দেখেন সবগুলো বিষয় এখানে আছে। তো আমরা চাইলে এই লোকেশন গুলোকে চেঞ্জ করে দিতে পারি যদি আমাদের স্টোরেজটা ফুল হয়ে যায়, বা স্টোরেজে আর আমাদের জায়গা দেওয়ার সুযোগ না থাকে। আমাদের সি ড্রাইভের কথা বলছি, সি ড্রাইভের স্টোরেজটা। তারপরে ম্যানেজ স্টোরেজ স্পেস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিছু কাজ আমরা করতে পারবো। সো এইটা আমরা অন্য জায়গা থেকেও করতে পারবো, এটা এখানে আমরা দেখছি না, আপাতত এটা স্কিপ করছি। তারপর হচ্ছে অপটিমাইজ ড্রাইভার্স, সো এখান থেকে আমরা কিছু জিনিস অপটিমাইজ করতে পারবো। ওকে, এগুলোকে আমরা স্কিপ করছি, এগুলো আমরা আলাদা জায়গা থেকে দেখব। আচ্ছা, তারপরে ভিউ ব্যাকআপ অপশন, আমার ব্যাকআপ অপশন আছে কিনা। অনেক সময় আমাদের ব্যাকআপের প্রয়োজন হয়, আমাদের কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে, আমরা চাইলে সেগুলোকে অনলাইনের স্টোরেজ, সেটা লাইক দ্যাট হতে পারে গুগল ড্রাইভ, তারপরে যেমন এখানে ওয়ান ড্রাইভটাকে, মাইক্রোসফটের ওয়ান ড্রাইভের কথা বলছে, তারপরে টেরা বক্স হতে পারে, তারপরে মেগা হতে পারে। এই ধরনের কিছু অনলাইন স্টোরেজ পাওয়া যায়। যেমন টেরা বক্সের কথা যদি বলি, আপনি টেরা বক্সে যদি অ্যাকাউন্ট করেন, আপনাকে 1 টিবি, অর্থাৎ 1024 জিবি আপনাকে অনলাইন স্পেস দিবে, সেই স্টোরেজ দিবে, ফ্রিতেই পাবেন এটা সম্পূর্ণ। সেখানে আপনি আপনার যে কোনো তথ্য ফাইল আপনি স্টোরেজ করে রাখতে পারবেন সেখানে আপনার অ্যাকাউন্টসে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেটার আপনি অ্যাক্সেস পাবেন। সো 1 টিবি কিন্তু কম জায়গা নয়, মোটামুটি অনেকটা জায়গা। তো 1 টিবির উপরে নিতে গেলে তাদের কাছে, তাদেরকে পেইড করতে হয় মান্থলি বেসিস বা ইয়ারলি বেসিসে, তাদেরকে ভাড়া দিতে হয় আপনাকে। সেটা দিলে তারা আপনাকে ইনক্রিজ করার সেটা সুযোগ দিবে। তারপর আমরা 1 টিবি যেটা পাই ফ্রিতে, সেখানেও কিছু সীমাবদ্ধতা থাকে, যে আমরা আপলোড স্পিড, ডাউনলোড স্পিড এগুলো সীমাবদ্ধ করে দিয়ে থাকে ওরা। So আমরা যখন পেমেন্ট দিব তখন সেটার সুবিধাটা অন্যরকম। তারপর আমরা দেখি যে ট্যাবলেট। সো আমাদের অনেক সময় আমাদের ল্যাপটপ বা আমাদের কম্পিউটারটাকে আমরা ট্যাবলেট মুডে ইউজ করতে পারি। ট্যাবলেট মুড বলতে যেটা আমাদের এখানে ট্যাবলেট মুডে ইউজ আমরা এটা করতে পারবো না, কারণ ট্যাবলেট মুডে করার জন্য এটা পেন টাচ স্ক্রিন হতে হবে, পেন টাচ সাপোর্টেড আমাদের প্রসেসর হতে হবে। এইখানে সেই বিষয়গুলো নেই। সো এখানে দেখেন ট্যাবলেট, হোয়েন আই সাইন ইন ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মুড ফর মাই হার্ডওয়্যার। সো আমার হার্ডওয়্যারের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মুড, সেটা এখানে আমার কি হবে, আমার কম্পিউটারটা যখন সাইন ইন করবো বা কম্পিউটারটাতে ইউজারের সাইন ইন করবো, সে আমি যেভাবে সিলেক্ট করে দিব সেভাবে। আচ্ছা, আমি যদি অলওয়েজ ইউজ ট্যাবলেট মুড করে দিই তাহলে কিন্তু আমার ট্যাবলেট মুডে আসবে। নেভার ইউজ ট্যাবলেট মুড, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মুড ফর মাই হার্ডওয়্যার। সো আমার হার্ডওয়্যারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মুড হলো পিসি মুড। তারপর দেখেন হোয়েন আই ইউজ দিস ডিভাইস অ্যাজ এ ট্যাবলেট, আমি যখন ট্যাবলেট আকারে ইউজ করব, সো এটা কিন্তু ট্যাবলেট আকারে সুইচ হবে। সো এখানে তিনটা অপশন আছে, এগুলো আমরা, so এগুলো আমাদের প্রয়োজন হয় না। আমরা যারা কম্পিউটার ইউজ করি আমরা ট্যাবলেট মোডে প্রয়োজন হয় না আমাদের। আচ্ছা, তাহলে মাল্টিটাস্কিং এর বিষয়টা আসি। মাল্টিটাস্কিং নিয়ে আমরা কিন্তু টাস্ক বারে আলোচনা করেছি, এখানে মাল্টিটাস্কিং আছে টাস্ক ভিউ। এখান থেকে আমরা ক্লিক করে কি করতে পারি, টাস্ক ভিউ যেতে পারি। আচ্ছা, অল্টার, আমরা যদি অল্টার দিয়ে ট্যাব প্রেস করি তাহলে কিন্তু আমাদের মাল্টিপল কি কি ফাইল আমার ওপেন আছে সেটা শো করবে। দেখেন শর্টকাটটা বলে দিচ্ছে, আমরা যদি অল্টার, অর্থাৎ কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করবো, এর সাথে হলো ট্যাব বার, ট্যাব একটা কি আছে সেটা যদি প্রেস করি, দেখেন আমার কি কি এখানে ওপেন আছে সবগুলো সে শো করছে। জুম আছে, আমার বিজয় 52 আছে, সেটিংসটা ওপেন আছে, আমার ব্রাউজারটা ওপেন আছে, এগুলো শো করছে। এবং এখানে আমি কতগুলো, প্রথমের দিকে আমরা দেখি যে স্ন্যাপ উইন্ডো, এটাকে আমার অন করে দিব আমরা, অন থাকবে। when I snap window automatically size it to fit available space। সো আমি যখন এটা করব যে আমার অ্যাভেলেবেল, মানে আমার
এই মনিটরে যতটুকু স্পেস আছে স্পেস অনুযায়ী সে কিন্তু কি করবে, যে তার অ্যাপস যেগুলো আমরা ইউজ করছি ওগুলোকে সুন্দরভাবে শো করবে আমাদের কাছে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কয়টা এখানে দেখতে চাচ্ছি, যে ওপেন উইন্ডোজ অ্যান্ড 5 মোস্ট রিসেন্ট ট্যাবস ইন অ্যাপস। আমি কয়টা দেখতে চাচ্ছি, আমার যদি 20টা ওপেন করা থাকে আমি চাইলে 20টাও দেখতে পারবো। আমি এখানে মোস্ট রিসেন্ট 5টা এখানে দেওয়া হয়েছে, আমরা 5টা দেখবো। তো 5টা বাই ডিফল্ট দেওয়া থাকে, আপনারা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন। আমরা অনেকে আছি যে যারা অনেক বড় মনিটরে আমাদের কাজ করার প্রয়োজন হয়, বিশেষ করে যারা আমরা ভিডিও এডিটিং এর কাজ করে থাকি তাদের প্রয়োজন হয়। বিভিন্ন জায়গায় যখন আমরা মুভ আপ করি তখন আমাদের অনেক সময় আমরা হারিয়ে ফেলি যে কোথায় গিয়েছি। আর বিশেষ করে মার্কেটিং এর কাজ যারা করে তাদের এরকম অনেকগুলো ট্যাব ওপেন নিয়ে কাজ করতে হয়, অনেকগুলো ব্রাউজার ইউজ করতে হয়, তখন এটা প্রয়োজন হয়। ওকে, এইখানে খুব বেশি কিছু নেই, বা এগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না দৈনন্দিন জীবনে, এগুলো খুব বেশি একটা প্রয়োজন হয় না আমরা যারা এই ধরনের ইউজার। তারপর দেখেন প্রজেক্টিং দিস পিসি। তো প্রজেক্টিং বলতে কি বোঝায়, যে এখানে একটা লাল করে কালি দিয়ে দিয়েছে, দিস ডিভাইস ডাজন্ট সাপোর্ট রিসিভিং মিরাকাস্ট, সো ইউ কান্ট প্রজেক্ট টু ইট ওয়্যারলেসলি। সো মিরাকাস্ট নামে একটা বিষয় আছে, আপনারা আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড যে ভালো ফোনগুলো আছে সেখানে মিরাকাস্ট অপশনটা আছে। আপনাদের বাসায় যদি স্মার্ট টিভি থেকে থাকে, অ্যান্ড্রয়েড টিভি যেটাকে আমরা বলছি, তাহলে আপনাদের ফোনের যে কোনো ভিডিও বা ফোনের আপনাদের পুরো ফোনটার ফোনের স্ক্রিনটাকে আপনাদের কম্পিউটারে মিরাকাস্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার ফোনে একটা ভিডিও দেখতেছেন, আপনার ওয়াইফাই কানেকশন, সেম ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার সেই কম্পিউটারে। আপনার ফোনে যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন সেম ইন্টারনেট কানেকশন আপনার স্মার্ট টিভিতেও সংযুক্ত থাকতে হবে। তাহলে আপনি যখন মিরাকাস্ট করবেন তখন আপনার এই টিভিটার সাথে সেইটা কানেক্ট করে দিবে আপনার টিভির স্ক্রিনের সাথে, তখন আপনি সেই বড় পর্দায় আপনি দেখতে পাবেন। চাইলে আপনি ফেসবুকটাকেও সেখানে কম্পিউটারে চালাতে পারবেন, সরি কম্পিউটারে না, সেই আপনার স্মার্ট টিভিতে ইউজ করতে পারবেন। সেগুলো ট্রাই করে দেখতে পারেন, আপনারা দেখবেন মিরাকাস্ট নামে আপনাদের অপশনটা আছে কিনা। অ্যাপসও পাওয়া যায় আপনার অ্যান্ড্রয়েড ফোনে, আপনার মিরাকাস্টের বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস পাওয়া যায়, সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। তবে থার্ড পার্টি অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে সাবধান হতে হবে। অনেক থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো আসলে তৈরি করা হয়ে থাকে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য, বা হ্যাকিং টুল হিসেবে ব্যবহার করে। সো এইটার ব্যাপারে আমরা একটু অবশ্যই রিভিউ গুলো দেখে নিব, যে কোনো অ্যাপস ইনস্টলের ক্ষেত্রে রিভিউ দেখবো, তার রিভিউটা কেমন, ইউজাররা কি ধরনের রিভিউ দিয়েছে। ওকে, এটা আমার যেহেতু এখন সাপোর্ট করতেছে না, বা এই ডিভাইসটা আমার সাপোর্ট করবে না মিরা কাজটার জন্য, বিশেষ করে যারা ল্যাপটপ ইউজ করেন তাদেরটা করবে, ল্যাপটপের আপডেট গুলো যারা ব্যবহার করেন তাদের জন্য এটা করবে, বা কম্পিউটারে আপডেট একেবারে ভার্সন যদি ইউজ করে থাকেন সেখানে এই ধরনের ফ্যাসিলিটি গুলো পাবেন। ফর এক্সাম্পল, আমরা এটা অনেক সময় দেখা যায় আমরা ক্লাস নেই, বিভিন্ন মাল্টিমিডিয়া ক্লাস রুমে এটা ব্যবহার করতে পারি। কিছু কিছু জায়গায় এরকম আমাদের কম্পিউটার থেকে একদম মিরাকাস্ট করে বড় স্ক্রিন থাকে, এলইডি স্ক্রিন গুলো, সেখানে শেয়ার করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে শেয়ার এক্সপিরিয়েন্স। এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না, যে আপনি আপনার এক্সপিরিয়েন্সটাকে মাইক্রোসফটকে শেয়ার করতে চাচ্ছেন কিনা, আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা, সেই ধরনের বিষয়গুলো এখানে আছে, এটা দরকার নেই। So, এটা করতে গেলে আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্টে কি থাকতে হবে, সাইন ইন থাকতে হবে। তারপরে সিস্টেম কম্পোনেন্ট আছে। আমরা সিস্টেম কম্পোনেন্ট বলতে সিস্টেম অ্যাপস গুলো আমাদের মাইক্রোসফট মাইক্রোসফটের যে উইন্ডোজটাকে আমরা ইনস্টল করেছি এই উইন্ডোজের সাথে বাই ডিফল্ট কি কি অ্যাপস আছে আমাদের সিস্টেম অ্যাপস, যেমন দেখেন অ্যাপ ইনস্টলার আছে, গেম বার আছে, গেট হেল্প আছে, মাইক্রোসফট স্টোরটা আছে। এই যে বিষয়গুলো আছে এগুলো হলো আমাদের সিস্টেম কম্পোনেন্টস। তো এখানে আমাদের অনেক সময় এগুলো সমস্যা হয়, যেমন মাইক্রোসফট স্টোরটা আমাদের অনেক সময় অনেকেরই সমস্যা করে ফেলে, যে মাইক্রোসফট স্টোর থেকে আমরা কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারতেছি না। তখন এখানে আমাদের কিছু প্রয়োজন হয়, এটাকে রিসেট করার প্রয়োজন হয়, রিইনস্টল করার প্রয়োজন হয়। সো এখানে অ্যাডভান্স অপশনে গেলে সেই কাজগুলো আমাদের করতে হয়, বা আমরা একদম ডিরেক্টলি অ্যাপসে গিয়ে এগুলো করতে পারি। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ক্লিপবোর্ড। এটা একটা মজার বিষয়, যে আমরা ফোনের মধ্যে এটা ইউজটা বেশি দেখে থাকি। ফোনে আপনারা কেউ ইউজ করেন কি না এটা আমি জানি না, তো আমি ইউজ করি। সো কম্পিউটারে খুব বেশি একটা প্রয়োজন হয় না, তবে আপনারা কম্পিউটারে এটা অন করে রাখতে পারেন। সো ক্লিপবোর্ডটা কি,
আপনি যদি ক্লিপবোর্ডটাকে অন করেন, তাহলে আপনি যখন কোনো কিছু কপি করবেন, আমরা কি করি যে আমাদের কোনো একটা লেখা বা কপি করলাম আমরা, সেই লেখাটা আমরা আমাদের কপি করে কোনো একটা পেস্ট করলাম, অথবা কপি করেছেন, করার পর আপনি এটা আপনার সেই জায়গায় পেস্ট করতে ভুলে গিয়েছেন, আবার দেখা গেল আপনি অন্য একটা জিনিস কপি করে ফেলছেন। এখন আপনি চাচ্ছেন আমি যে ওই জিনিসটা কপি করছি সেই জিনিসটা আমার দরকার, সেটা আমি এখন কোথাও পাচ্ছি না। কিন্তু আপনি যদি এই ক্লিপবোর্ডটাকে অন করে রাখেন, তাহলে আপনি আহ, এর আগে কি কি কপি করেছেন সেগুলো আপনার ওখানে শো করবে। তো আমার এটা অন করা আছে, এখন আমি যদি ফর এক্সাম্পল, এটা কিন্তু একটা শর্টকাট আছে, সেটা উইন্ডোজ লোগো প্লাস ভি, উইন্ডোজের লোগোটা, এবং যদি ভি প্রেস করি, উইন্ডোজ লোগো দিয়ে যদি আমি ভি প্রেস করি, আচ্ছা কাজ করতেছে না, আপনি একটু ট্রাই করবেন, উইন্ডোজ লোগো প্লাস ভি। আচ্ছা আমরা এখান থেকে মিনিমাইজ করি। আচ্ছা যে কোনো কারণে আসতেছে না। সো আপনার একটা উইন্ডোজ লোগো প্লাস হলো ভি প্রেস করবেন টু ভিউ ক্লিপবোর্ড হিস্টোরি। সো আমরা একটা কপি করি, দেখি আসে কিনা। ফর এক্সাম্পল আমরা এখান থেকে ব্রাউজারে চলে যাচ্ছি। সো এখানে দেখেন এই যে এই লেখাটা আছে, আমি এই লেখাটাকে কপি করব। তাহলে আমরা কি করতেছি, এখানে পুরোটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করলাম অনুলিপি দিয়ে। তো এটা একটা কপি করলাম। তারপরে দেখেন যে আমি এইটা এখন কপি করতেছি, এখানে যাই, এটা কপি করতেছি। তো আমি কিন্তু আগেরটা কপি করছি, এটা কপি করছি। তো এখন যদি আমি এখান থেকে ক্লিপবোর্ডটা অন করার চেষ্টা করি, আচ্ছা যে কোনো কারণে ক্লিপবোর্ডটা আমার অন হচ্ছে না, সো এখান থেকে একটা শর্ট আছে, এখান থেকে করা যায়। আচ্ছা আপনাদের পিসি থেকে একটু ট্রাই করেন, উইন্ডোজ লোগো দিয়ে ভি প্রেস করে দেখেন তো আসলে ক্লিপবোর্ডটা অন হচ্ছে কিনা। একটু টেক্সট করে জানাবেন। ওকে, জাহাঙ্গীর মাসুদ ভাই বলছে হচ্ছে। আচ্ছা আমার এখানে যে কোনো কারণে হচ্ছে না, এটা অনেক সময় এরকম ধরনের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট দিব, রিস্টার্ট দিলে আবার ঠিক হয়ে যেতে পারে। ওকে, এটা আপনারা এখান থেকে ট্রাই করবেন, আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা এটাকে কেটে দেই, আমরা কেটে দিয়ে এখন একটু দেখি, রিফ্রেশ করি। আচ্ছা আমরা এখানে যদি সার্চ করি, ও আমার একটা ঝামেলা হয়েছে, এবার হয়তো হবে। আমার লেআউটটা, কিবোর্ডের লেআউটটা বাংলা ছিল, ওই জন্য মনে হচ্ছিল না। আমরা এবার প্রেস করি, ওকে, জাস্ট ওয়াও, হয়ে গেছে। সো আপনাদের যদি লেআউটটা বাংলা থাকে কিবোর্ডে, তাহলে ভি এর জায়গায় কিন্তু ভি আসবে না। সো ভি এর এখানে আমার যে বাংলা লেআউটটা আছে সেটা চলে আসছিল, যার কারণে এখন দেখেন ক্লিপবোর্ডটা কিন্তু আমার শো করতেছে। সো ক্লিপবোর্ডটা এখন আমার কি আছে, এখানে একদম ফাঁকা। সো আমি যদি এখন যদি কি করি, ধরেন যে ফর এক্সাম্পল আমি একটা কপি করেছি, আমি এটাই কপি করি, কপি করে এখানে পেস্ট করার চেষ্টা করি। এটা হলো নোটপ্যাড, আবার এটা কপি করতেছি, তো এখানে কিছু লিখতেছি, লিখে হোম দিয়ে কপি করতেছি। ওকে, তো এখন আমরা একটু ক্লিপবোর্ডটাকে কাজ করি। দেখেন এই যে ক্লিপবোর্ড কিন্তু আমার এখানে চলে আসছে। তাহলে দেখেন আমি কি কি কপি করে রাখছি, এটা কিন্তু চলে আসছে। ফর এক্সাম্পল আমি সবার প্রথমে কপি করছি লিঙ্কটা, তারপরে এইটা, তারপরে এটা, আমার কিন্তু সবগুলোই চলে আসছে। তাহলে আমি সাধারণত আমরা কি করে থাকি, যে যেটা লাস্ট কপি করছি ওইটাই কিন্তু এখন পেস্ট করতে পারবো, আমার কপি পেস্ট যদি আমি শর্টকাট ব্যবহার করি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার আগেরটা আবার নেওয়া দরকার। এরকম অনেক অসংখ্য ডকুমেন্টের কাজ থাকে যেগুলোতে আমাদের যে আমি কিছুক্ষণ আগে কপি করেছি সেটা প্রয়োজন হয়। সেখান থেকে জাস্ট আমি ক্লিক করব একটা, দেখেন আমার এখানে পুরো লিঙ্কটা এখানে কিন্তু চলে আসছে। তো এটা খুবই একটা ইফেক্টিভ বিষয়, আপনাদের কাজে দিবে আশা করতেছি। এটা আপনাদের ফোনেও ঠিক একই রকম ভাবে, ফোনের মধ্যে যে কিবোর্ড আছে আপনারা টাইপ করেন, সেখানেও ক্লিপবোর্ড অন করা যায়, আপনার ক্লিপবোর্ডটাকে অন করে দিবেন। এটা আপনাদের অনেক কাজকে আপনাদের সহজ করে দিবে। তোকে আবার আমরা এখন সেটিং এর দিকে ফিরে যাই।
ওকে, এখন আসেন রিমোট ডেস্কটপ। সো রিমোট ডেস্কটপ let you connect to and control this PC from a remote device by using a remote desktop client. তো এটা কিছুটা আমাদের কাজ করে থাকে কিসের মতো, যে আমাদের এই ডেস্কটপটাকে আমি চাইলে কি করতে পারবো, যে আমরা রিমোটলি আরেকটা ডেস্কটপ দিয়ে এটাকে কন্ট্রোল করা সম্ভব। সো এটাকে আমাদের কি করতে হবে, যে এটাকে অন করে নিতে হবে, যে ইউ অ্যান্ড ইউজার সিলেক্টেড আন্ডার ইউজার অ্যাকাউন্ট উইল বি এবল টু কানেক্ট দিস পিসি রিমোটলি। তাহলে দেখেন ইউ অ্যান্ড ইউজার select under user account will be available to connect to this PC remotely। তাহলে এখানে কিন্তু একটা বিষয় আছে, আমরা সবার সাথে কিন্তু কানেক্ট হতে পারবো না। তো এখানে একটা অবশ্যই ইউজার অ্যাকাউন্ট থাকতে হবে, বিশেষ করে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকাটা জরুরি, তাহলে আমরা সহজে এটা করতে পারবো। ঠিক আছে, সেখানে আরো কিছু সেটিংস আছে, অ্যাডভান্স অপশন আছে। আহ, তারপরে দেখেন ডোন্ট হ্যাভ এ রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট অন ইউর রিমোট ডিভাইস। আচ্ছা, ইউজার অ্যাকাউন্ট সিলেক্ট ইউজার দ্যাট ক্যান রিমোটলি অ্যাক্সেস দিস পিসি। তো আমরা এখান থেকে ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আমরা যদি অ্যাডে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমরা লোকেশন নিয়ে আমরা দেখেন। সো এগুলো আসলে নেটওয়ার্কিং করা থাকার দরকার হয়, তাহলে এটা আপনারা করতে পারবেন। তো এটা আপনাদের খুব বেশি একটা প্রয়োজন হবে না। সো এটাকে আমরা অফ করে দিচ্ছি, কনফার্ম। তারপর অপশনাল কিছু ফিচার আছে, এগুলো আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। যে ফিচারগুলো আছে, যেমন আমরা অ্যাড ফিচারে যদি ক্লিক করি, এখানে কিছু ফিচার আছে, কিছু টুলস আছে, যেমন এখানে গ্রাফিক্স টুলস আছে, উম, কিছু টুলস আছে। এগুলো আমাদের খুব বেশি একটা জরুরি নয়, আমাদের কাজের জন্য প্রয়োজন হবে না তেমন একটা। এটা ক্যান্সেল করছি আমরা। তারপর আমরা যদি অ্যাবাউটে যাই এখান থেকে, তাহলে অ্যাবাউটে গেলে আমরা আমাদের কম্পিউটারের ফুল কনফিগারেশনটা জানতে পারবো, যে আমার কম্পিউটারের কনফিগারেশনটা কি। তাহলে এখান থেকে দেখেন আমার ডিভাইসের নেমটা শো করছে, এটা একটা ইউনিক নেম। তারপর এখানে দেখেন আমার প্রসেসর কি আছে, এটা শো করছে। তারপরে হলো আমার র্যাম কত জিবি, তো ডিভাইস আইডিটা কি, আমার প্রোডাক্ট আইডি কি, সিস্টেম টাইপ কি, সবগুলো কিন্তু শো করছে। So, আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা একটা কম্পিউটার কি করবো, সেল করবো, বা একটা কম্পিউটার কিনতে যাব, কিনবো, কারো একটা তৈরি করা আপনি ওল্ড কম্পিউটার কিনতে যাচ্ছেন। তো তার পুরো কম্পিউটারটার ডিটেলসটা আপনি চাইলে এখান থেকে অ্যাবাউটে গিয়ে দেখতে পারেন। এটা যদি কাউকে সিন করা প্রয়োজন হয় যে কোনো ক্ষেত্রে, আপনি জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে কি করবেন, সিন করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন এই বিষয়গুলো। এবং এখানে আমরা উইন্ডোজের কোন এডিশনটা ব্যবহার করছি, কত ভার্সন, এটা সহ ডিটেলস এখানে আপনাদের দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে প্রোডাক্ট কি চেঞ্জ করতে পারবো, আর কিছু বিষয় আছে। সো খুব বেশি একটা ইম্পর্টেন্ট সবগুলো নয়। এবার আসেন আমরা একটু চলে যাব, ডিভাইসের দিকে চলে যাব। সো ডিভাইসে যদি আমরা যাই, তাহলে দেখেন প্রথমে রয়েছে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস। আমরা চাইলে আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্লুটুথ বা ওয়্যারলেস ডিভাইস কানেক্ট করতে পারবো, লাইক সেটা হতে পারে মাউস, স্পিকার হতে পারে, কিবোর্ড হতে পারে। এটা আমরা কিন্তু করতে পারবো। যেমন দেখেন এখানে আমার সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি, আমার বাসার টিভিটা আছে। সো এটা আমি চাইলে, এখন নট কানেক্টেড, চাইলে এখানে কি করতে পারবো, এখান থেকে আমি কানেক্ট করতে পারবো। তো দেখেন অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার কোন ধরনের ডিভাইস আমি এখান থেকে সিলেক্ট করতে হবে, সেটা কি ব্লুটুথ রিলেটেড নাকি ওয়্যারলেস ডিসপ্লে অর ডক, কোন ধরনের, এটা আমি এখানে সিলেক্ট করব। সো ব্লুটুথ যদি হয় তাহলে মাইক, কিবোর্ড, পেন, অডিও যে কোনো ডিভাইস হতে পারে। আমি এখানে জাস্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে কি করতে হবে, আমাকে অবশ্যই ব্লুটুথটা অন করে নিতে হবে। আমার এই ডিভাইসেরও ব্লুটুথ কিন্তু অন করে নিতে হবে। দেন হলো আমরা যেই ডিভাইসটা কানেক্ট করতে যাচ্ছি, অবশ্যই সেই ডিভাইসটাও কি থাকতে হবে, ব্লুটুথটা কানেক্ট থাকতে হবে। তো আমরা যদি এখানে যাই, আচ্ছা এখানে অপশনটা নেই, ওকে এটা আমরা ক্লোজ করি। তারপরে এখানে আছে আমাদের ওয়্যারলেস ডিসপ্লে, এখান থেকে আমরা কি করতে পারি, যে আমাদের অবশ্যই মেক শিওর ওয়াইফাই ওয়াইফাই ইজ টার্ন অন, ওয়াইফাইটা আমাদের টার্ন অন থাকতে হবে। তো আমাদের কিন্তু এখানে এখন ওয়াইফাইটা টার্ন অন করা নেই। আমি যদি এখানে ক্লিক করি,
এইটা হলো আমাদের আমাদের ওয়াইফাইটা, এখান থেকে আমাদের টার্ন অন করতে হবে। সো আমাদের যে ডেস্কটপ আছে, ডেস্কটপের মধ্যে সাধারণত ওয়াইফাই থাকে না, ল্যাপটপের মধ্যে আছে। সো ডেস্কটপে ওয়াইফাই আমাদের পেতে গেলে আমাদেরকে একটা ছোট্ট একটা ডিভাইস পাওয়া যায়, মোটামুটি 200 থেকে 250 টাকা নেয়, আহ, আপনার ওয়্যারলেস কানেক্টর। সেটা আপনি যদি কিছুটা আপনার এটা পেন ড্রাইভের মতো সেটা যদি ইউজ করেন, তাহলে এটা দিয়ে আপনারা ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারবেন। সেগুলো আপনারা ট্রাই করবেন। তারপর প্রিন্টার এন্ড স্ক্যানার আছে, সো এখান থেকে আমাদের প্রিন্টার এবং স্ক্যানার আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে যদি আমাদের কানেক্ট, আমরা কি করি যে ইউএসবি কানেক্ট দিয়ে আমরা এখান থেকে চাইলে প্রিন্টার এবং স্ক্যানার কানেক্ট করতে পারি। আমরা কিন্তু প্রিন্টার ও স্ক্যানার গুলো সাধারণত কি করি, ইনস্টল করে থাকি, সফটওয়্যার দিয়ে ইনস্টলার দিয়ে ইনস্টল করে থাকি। এর বাইরেও ইনস্টল করার পর যদি কোনো প্রিন্টার বা স্ক্যানার আমাদের কানেক্ট না হয়, এখান থেকে গিয়ে আমরা অ্যাড করতে পারি। তারপর এখানে মাউসের বিষয় আছে। সো আমরা এখানে দেখেন মাউসের সিলেক্ট ইওর প্রাইমারি বাটন, আমাদের প্রাইমারি বাটনটা কি, লেফট বাটন। আমরা লেফট বাটন ক্লিক করতেছি, আমরা প্রাইমারি বাটন চাইলে সুইচ করতে পারবো, রাইট বাটনটাকে আমরা প্রাইমারি বাটন করতে পারবো। সেটা কেন এই অপশনটা দেওয়া আছে, আমাদের অনেকেরই এরকম হাতের সমস্যা থাকে, বা কারো দেখা যায় আঙ্গুলের সমস্যা থাকে, বা কারো দেখা যায় যে আঙ্গুলের সংখ্যা কম, বা যে কোনো কারণে অ্যাক্সিডেন্টে ঝামেলা হতে পারে। তো তাদের জন্য কিন্তু এখানে একটা অপশন দিয়েছে, তো এটা আমরা কাজে লাগাতে পারি। তারপর হলো কার্সর স্পিড, আমাদের কার্সর স্পিডটা কতটুকু থাকবে, বাই ডিফল্ট যা দেওয়া আছে আমরা তাই রাখবো, এর বাইরে আমরা এখান থেকে স্পিড আপ করতে পারবো, স্পিড ডাউন করতে পারবো। তো রোল দ্য মাউস হুইল টু স্ক্রোল। সো আমরা যখন এই যে মাউসের একটা স্ক্রোল আছে, মাউসের যে হুইল আছে, তো এই যে আমি এটাকে স্ক্রোল করতেছি, এটা একবার স্ক্রোলে আমার কতটুকু জায়গায় স্ক্রোল হবে, কতটুকু আমার লাইন স্ক্রোল হবে, আমরা কিন্তু চাইলে এখানে এটা সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা যদি মাল্টিপল লাইন এট এ টাইম, আমরা একবার স্ক্রল করছি, মাল্টিপল কয়েকটা লাইন হচ্ছে, ওয়ান স্ক্রিন এট এ টাইম, আমরা যদি কি করি যে একবার স্ক্রল করি একদম পুরো স্ক্রিনটা আমাদের কি হবে, স্ক্রল হয়ে যাবে, এটাও হতে পারে। সেখানে মাল্টিপল লাইনটা আমরা দিব। এবং লাইনের ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কয়টা লাইন, চুজ হাউ মেনি লাইনস টু স্ক্রল এস টাইম, আপনি কয়টা লাইন স্ক্রল করতে যাচ্ছেন। এখানে আমাদের 3টা দেওয়া আছে বাই ডিফল্ট, আপনি চাইলে এখান থেকে এটা বাড়াতে পারবেন। তো আমি যদি এটাকে বাড়াই, 9টা করতে পারবো। আমি যদি এখন এখানে যাই একবার স্ক্রল করি, দেখেন আমার এখন অনেকগুলো লাইন একসাথে হয়ে গেল, আগে কিন্তু এতগুলো হয় নাই। সে বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটাই রাখবো, আমরা এখান থেকে 3টা দিচ্ছি। স্ক্রল ইনঅ্যাক্টিভ উইন্ডোজ হোয়েন আই হোভার ওভার টাইম, হোভার ওভার দেম। আচ্ছা, ইনঅ্যাক্টিভ উইন্ডোজের মধ্যে আমরা যদি স্ক্রল করি তাহলে কি হবে, এটা এখানে শো করছে, এটা আমরা চাইলে অফ করে দিতে পারি, এটা আমরা অন রাখবো। বাই ডিফল্ট যা সেটিং আছে সেটা রাখবো, যদি আমাদের কখনো এই সেটিং গুলো সমস্যা হয়ে যায়, অনেক সময় দেখা যায় আমাদের এলোমেলো হয়ে যায়, তখন আমরা এখান থেকে গিয়ে সেটিং গুলো ঠিক করতে পারি। বা অনেক সময় এই ধরনের প্রবলেম হয়ে যায় যে আমাদের মাউসের কার্সর স্পিডটা অনেক বেশি বেড়ে গিয়েছে, আমরা এখান থেকে গিয়ে এগুলোকে কন্ট্রোল করতে পারি। তারপর টাইপিং আছে আমাদের, এখানে দেখেন অটো কারেক্ট মিস স্পেলড ওয়ার্ড, আমাদের কিছু ওয়ার্ড আছে, এটা আমরা অটো কারেকশন হয়ে যায় আমাদের টাইপ করার সময়। সো আমরা চাইলে এইটাকে অবশ্যই অন রাখবো, এটা যদি অফ করে দিই তাহলে আমাদের অটো কারেকশন হবে না। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা যখন টাইপ করি আমাদেরকে কারেকশনের কিন্তু অপশন দেখায়, আমাদের নিচে রেড লাইন একটা দেখায়। তারপরে দেখেন এই যে হাইলাইট মিস স্পেলড ওয়ার্ড, এগুলো অন করা আছে, সেগুলো সব অন থাকবে আমাদের, খুব বেশি এখানে গুরুত্বপূর্ণ সেটিং নেই। তারপরে রয়েছে পেন অ্যান্ড উইন্ডোজ ইঙ্ক। তো এটা হলো আমাদের যদি পেন টাচ স্ক্রিনটা সাপোর্ট করে সেটার জন্য এই সেটিংটা আমাদের কাজে দেয়। এটা খুব বেশি একটা প্রয়োজন হবে না। আমি যখন কি করব যে হোয়েন ফন্ট হোয়েন ইউজিং হ্যান্ড রাইটিং, আপনি যখন হ্যান্ড রাইটিং করবেন কি ধরনের ফন্ট এখানে হবে, সেটা এখানে সে শো করছে, এটা দরকার নেই আমাদের। তারপর অটো প্লে, অটো প্লে একটা অপশন আছে, সেটা হলো আমরা যখন কোনো পেন ড্রাইভকে যখন আমরা ইনসার্ট করি কম্পিউটারে, বা কোনো সেটা মেমোরি কার্ড হতে পারে, সেটা কি হবে, ইউজ অটোপ্লে ফর অল মিডিয়া এন্ড ডিভাইস, সেটা অটোপ্লেটা আমাদের অন করা আছে, আমরা যদি অন না করি তাহলে সে অটোমেটিকলি সে কি হবে না, প্লে হবে না, বা সে ওপেন হবে না। আচ্ছা, তারপরে চুজ অটোপ্লে ডিফল্ট, অটোপ্লেতে আমরা কি করব, যেমন হচ্ছে রিমুভেবল ডিভাইস, যেটা আমাদের রিমুভেবল করা যায়, ওপেন ফোল্ডার টু ভিউ ফাইল,
ফাইল এক্সপ্লোরারে কি হবে, আমরা যখন একটা পেন ড্রাইভকে ইনসার্ট করবো সে কি হবে, ফাইলটা ওপেন হয়ে যাবে, ফোল্ডার সে আমাদেরকে ওপেন ফোল্ডার টু ভিউ এন্ড ফাইল এটা আমাদেরকে শো করবে। অথবা টেক নো অ্যাকশন, কোনো অ্যাকশন শো করবে না। ধরো আস্ক মি এভরি এভরি টাইম, সে মানে ওপেন হওয়ার জন্য আমাকে জিজ্ঞাসা করবে যে আমি এটা ওপেন করতে চাচ্ছি কিনা। তারপরে কনফিগার স্টোরেজ সেটিং, এখানে কনফিগার করার কথা বলছে, সেটিংস আমি কিভাবে কি করব সেটা বলছে। মেমোরি কার্ডের ক্ষেত্রে এখানে বিষয় আছে। তারপরে এখানে আমার ফোনটাকে আমি সচরাচর কানেক্ট করে থাকি, যে ফোনটা যখন আমরা ফার্স্ট টাইম কানেক্ট করি তখন ফোনটার ডিভাইসটা এখানে ইনস্টল হয়ে গেছে, যার কারণে দেখেন রেডমি 12 এখানে শো করছে। তো এইটাকে আমি কি করব, সেও কিন্তু আমাকে শো করছে। সেটা চুজ এ ডিফল্ট, আমি যেভাবে বাই ডিফল্ট যেভাবে হয় সেভাবে হবে, এর বাইরে দেন আমি সেখান থেকে কি করব, ওপেন করব। তারপরে ইউএসবি আছে। তো ইউএসবি টা বলতে কি বোঝাচ্ছে, ইউনিভার্সাল সিরিয়াল বাস, নোটিফাই মি ইফ দেয়ার আর ইস্যু কানেক্টিং টু ইউএসবি ডিভাইস। সো আমাদের অনেক সময় ইউএসবি ডিভাইস কানেক্ট করার ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে, সেটা সাপোর্ট হচ্ছে না বা সেটা ইনস্টল হয় নাই ডিভাইসটা। সেক্ষেত্রে আমাদেরকে, যাতে আমাদের কম্পিউটার নোটিশ করে আসলে এক্স্যাক্টলি প্রবলেমটা কি, সেটা আমরা এখান থেকে অন করে রাখবো। সো ওভারঅল আমাদের এখানে ডিভাইস স্ক্যানিং এই বিষয়গুলো, তারপর ফোনের একটা বিষয় আছে, আমরা চাইলে আমাদের এখানে কি করতে পারি, আমাদের ফোনকে এখানে কানেক্ট করতে পারি, টার্ন অন ফোন লিঙ্ক, আমাদের ফোনটাকে লিঙ্ক করতে পারি। সো এখানে যদি ওপেন ফোন লিঙ্কে আমরা যাই, তাহলে আমাদের কিছু অপশন দেখাবে। সো এই পাশে ওপেন হয়ে গিয়েছে, দেখেন একটা উইন্ডো এসেছে। তো ইউজ ইউর মোবাইল ডিভাইস ফ্রম ইউর পিসি, আপনার কম্পিউটারের মধ্যে আপনার ফোনের বিষয়গুলো যেমন হলো মেক অ্যান্ড টেক কল, কিপ আপ উইথ ইউর কনভারসেশন, ভিউ মোবাইল নোটিফিকেশন অন ইউর পিসি। সো এটা আমরা কি করতে পারি, অ্যান্ড্রয়েড এবং আইফোন এটা ইউজ করতে পারি। সো আমি যদি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেই, তাহলে দেখেন আমাকে কিন্তু অবশ্যই কি করতে হবে, আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে এখানে কম্পিউটারে সাইন ইন থাকতে হবে, এবং আমার যেই ফোনটা আমি কানেক্ট করতে চাচ্ছি সেই ফোনে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন থাকতে হবে। যেমন ফোনে আমরা কি আছে, গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আছে, সেক্ষেত্রে আমাদের ফোনে গুগল অ্যাকাউন্টের পাশাপাশি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তাহলে দেন আমি যখন একই অ্যাকাউন্টে কম্পিউটারে সাইন ইন করবো আবার ফোনে সাইন ইন থাকবে, তখন এখান থেকে আমি কি করতে পারবো, আমার ফোনটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে। তো আশা করছি এইটা আপনারা চাইলে কেউ করতে পারেন, দরকার হয় না আমাদের, কিন্তু কেউ যদি চান করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, এটাকে আমরা অফ করে দিচ্ছি। তারপর দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। স্ট্যাটাসে গেলে আমরা দেখতে পারবো যে আমার বর্তমান কি অবস্থায় আমার ইন্টারনেটটা ইউজ হচ্ছে। তো নেটওয়ার্ক স্ট্যাটাসটা কি আমার, যেমন দেখাচ্ছে আমার এখানে ইথারনেট প্রাইভেট নেটওয়ার্ক। আমি এখন একেবারে কি বলবো, যেটা আমরা কেবল ইউজ করে আমরা ইন্টারনেট কানেকশনটা নিই সরাসরি কম্পিউটারে, ওয়্যারলেস কেবল, সেটা এখানে শো করছে, এটাকে ইথারনেট বলা হচ্ছে। এর বাইরে আমাদের কি হতে পারে, যে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি, অর্থাৎ আপনার ফোনের নেট আছে সেটা হটস্পট অন করে আপনি ইউজ করতে পারেন। তাছাড়া আমরা অনেকে মডেম, ইন্টারনেট মডেম ইউজ করে থাকি। সো এই ধরনের কিছু বিষয় থাকে। সো এট এ টাইম আমরা চাইলে সরাসরি ইন্টারনেট কানেকশন কেবল দিয়েও নিতে পারি, আবার চাইলে আমরা মডেমটাকেও রাখতে পারি। সো আমার যদি কখনো সুইচ করার প্রয়োজন হয় আমি কিন্তু এখান থেকে সুইচ করতে পারবো। সো দেখেন এখানে ইথারনেট দেখাচ্ছে, এটা কানেক্টেড, আমি চাইলে এখান থেকে এটাকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, নেটওয়ার্ক প্রোফাইলটা পাবলিক করতে পারবো, প্রাইভেট করতে পারবো। So, আমি এটাকে প্রাইভেট করে রাখবো। আচ্ছা, স্ট্যাটাসে যাই, আরো কিছু বিষয় আছে এখানে। So, আমরা এখানে যদি প্রপার্টিজে যাই, প্রপার্টিসে গেলে আবার এই পুরো অপশনটা দেখাচ্ছে। So, এখান থেকে আমরা দেখতে পারবো যে আমার আসলে প্রপার্টিসে কি কি বিষয় আছে। আমার এখানে আইপি অ্যাড্রেসটা আমরা দেখতে পারবো, এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আমাদের দেখার সুযোগ আছে। সেটা গুরুত্বপূর্ণ নয় আমাদের জন্য। শো অ্যাভেলেবেল নেটওয়ার্ক, আমরা এখানে চাইলে অ্যাভেলেবেল যদি কোনো নেটওয়ার্ক থাকে এখান থেকে আমরা দেখতে পারবো, অ্যাভেলেবেল নেটওয়ার্ক হলো যেটা আছে শুধু এটাই শো করছে। তারপর চেঞ্জ অ্যাডাপ্টার অপশন আছে, এখান থেকে আমরা কিছু বিষয় চেঞ্জ করতে পারবো। যেমন আমাদের যদি কখনো প্রয়োজন হয় ইন্টারনেট কানেকশনটাকে ব্রেক করে দেওয়ার, তো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে ডিসেবল করে দিতে পারবো। আমরা যদি ডিসেবল করে দিই তাহলে কিন্তু এখন আমার নেট কানেকশনটা টোটালি বন্ধ হয়ে যাবে, আপনি সবকিছু
করা আছে, কিন্তু এখান থেকে ডিসেবল করার কারণে আপনার সব বন্ধ হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের দুই তিনটা কানেকশন থাকে, যেমন লাইক আপনার ইথারনেট থাকতে পারে, মডেম দিয়ে থাকতে পারে, আবার আপনি হটস্পট ব্যবহার করে করতে পারেন। তো কখনো দেখা গেল আমাদের এই কানেকশনটা আমার টোটালি পাচ্ছে না, মানে ইন্টারনেট নেই, কিন্তু আমার বাকি দুইটা অপশন আছে, সেখান থেকে যে কোনো একটা আমি সুইচ করতে যাচ্ছি, কিন্তু এটাকে আপনার অফ না করলে পরে দেখা যাবে ওগুলোতে আপনি কানেক্ট হতে পারতেছেন না, তখন এখান থেকে আপনি জাস্ট এটাকে ডিসেবল করে দিবেন, পরে আবার এটাকে আপনি এনাবল করতে পারবেন। তারপরে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আছে এখানে। এখান থেকে আমরা চাইলে নতুন সেট আপ করতে পারবো, সেট আপের নিউ কানেকশন অর নেটওয়ার্ক। এটা আমাদের যারা মূলত নেটওয়ার্কিং এর কাজ করে আহ, তাদের জন্য এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। ওকে, এটা আমাদের দরকার নেই। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই টোরেবল শুটারটা, নেটওয়ার্ক টোরেবল শুটার। তো আমাদের যদি ইন্টারনেট কেন্দ্রিক কোনো প্রবলেম হয়ে থাকে, যেমন নেট কানেকশন সবকিছু ঠিক আছে, ইন্টারনেট কানেকশন পাচ্ছে না, কেন পাচ্ছে না, এটা প্রবলেমটা কি? তো এটার জন্য আমরা কি করতে পারি, যে এই টোরেবল শুটারটা অন করতে পারি। এটা প্রত্যেকটা আহ, বিষয়ে আমাদের টোরেবল শুটার আছে। এখান থেকে গিয়ে অন করলে এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কি হবে, যে প্রবলেমটা সে ডিটেক্ট করবে, দেন আমাকে সলিউশন দিবে যে কিভাবে এটা প্রবলেমটা সলভ করা যায়। সেটাকে আমরা ক্লোজ করছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো উইন্ডোজ ফেয়ারওয়েল। এটা আমাদের অনেকগুলো বিষয়ে কাজে লাগে এবং আপনাদের সামনে এটা লাগবে, এবং আপনার যে কোনো কারণে যদি নেটওয়ার্কটাকে রিসেট করার প্রয়োজন হয় আপনি এখান থেকে রিসেট করতে পারবেন। সো অনেকগুলো সমস্যা থাকে যেগুলো সমাধান রিসেট, জাস্ট রিসেট করে দিবেন। সো আমরা উইন্ডোজ ফেয়ারওয়েলে যাব। সো ফেয়ারওয়েল বিষয়টা কি, যে আপনি আসলে আপনার কম্পিউটারে কি বিষয়গুলোকে অ্যালাউ করতে চাচ্ছেন, কোনটাকে অ্যালাউ করতে চাচ্ছেন, কোনটা আপনি অ্যালাউ করতে চাচ্ছেন না, এখান থেকে আপনি এগুলো করতে পারবেন। তো আমরা যদি এখানে ফেয়ারওয়েলে গিয়ে অ্যাডভান্স সেটিং এ যাই, অবশ্যই এখানে আপনার একটা অপশন আসবে, অ্যালাউ করতে চাচ্ছি কিনা আমি উইন্ডোজ সিকিউরিটি, একটা নোটিশ দিবে, আপনি এখানে ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা নতুন একটা উইন্ডো আসবে। তো আমাদের অনেক সময় এটা প্রয়োজন হয়, এখানে ওকে করে দিব, এটাকে কেটে দিব। দেখেন এখানে এখানে ইনবাউন্ড রুলস এবং হলো আউটবাউন্ড রুলস। তো ইনবাউন্ডটা কি? ইনবাউন্ড হলো যে, যেমন দেখেন যে আমরা এখন জুম ব্যবহার করতেছি। সো জুমটা কিন্তু ইনবাউন্ড এবং আউটবাউন্ড, এখানে দুইটা বিষয় আছে। সো ইনবাউন্ড হলো কি, আমার জুমের সার্ভার থেকে ডেটাগুলো আসতেছে, তথ্য আসতেছে, লাইক দ্যাট আপনারা যখন কোনো কথা বলেন এটা আমার ইন হচ্ছে। আর আউট কি? আউট হলো আমি এখান থেকে যে বিষয়গুলো বলতেছি এগুলো হলো আউট। তাহলে এই যে আমার নেটওয়ার্ক কানেকশনটা আমি চাইলে এটা অফ করে দিতে পারি, যে আমি জুম থেকে সার্ভিস নিচ্ছি, আমি জুমে আউটবাউন্ড রাখবো, ইনবাউন্ড রাখবো না, অথবা ইনবাউন্ড রাখবো আউটবাউন্ড রাখবো না। তো আমাদের এরকম কিছু সফটওয়্যার আছে যেগুলোকে আমাদেরকে এইভাবে কাজ করা লাগে, যে ইনবাউন্ড আউটবাউন্ডটাকে ব্রেক করে কাজ করা লাগে। সেগুলো ক্লাস আপনারা সামনে পাবেন যে কিভাবে ইনবাউন্ড আউটবাউন্ড ব্যবহার করা হয়। তারপরে যদি আমরা এখান থেকে বলি যে ধরেন আমি কোন একটা সফটওয়্যার ইউজ করতেছি, সেই সফটওয়্যারটার আমার লাইক দ্যাট সেটা আপনার লাইসেন্স নিয়ে ঝামেলা থাকতে পারে। সো আপনি তাদের সার্ভার পর্যন্ত আপনি যে কম্পিউটারটা এটা ইউজ করতেছেন বা ইউজার, তারা যাতে এটা আপনার ডিটেক্ট করতে না পারে সেই জন্য আপনি কিন্তু চাইলে উম, এখান থেকে নিউ রুলসে গিয়ে ক্লিক করে আপনি সেই সফটওয়্যারটাকে কানেক্ট করে, যেমন আমি এখান থেকে যদি কি করতে চাই, যে প্রোগ্রাম, আমি একটা প্রোগ্রামকে কি করব, ইনবাউন্ড রুলস ব্রেক করে দিব। দেন হলো আমরা কি করব, নেক্সট করব। সো কোন প্রোগ্রামটা এখান থেকে ব্রাউজ করতে হবে আমাদের, এখানে ওকে করব। সো যেমন হতে পারে সেটা, অবশ্যই সি ড্রাইভে যেতে হবে, System32। আমরা সি ড্রাইভে যাব, আবার সি ড্রাইভ থেকে আমরা যাব প্রোগ্রাম ফাইল, ধরেন যে অ্যাডোব, অ্যাডোব ইলাস্ট্রেটর 2023, আমি এই যে এটা হলো আমার প্রোগ্রাম ফাইলটা, এখান থেকে আমরা কি করলাম, এটাকে ওপেন করে দিলাম, দিয়ে আমরা কি করব, নেক্সট করলাম। নেক্সট করে কি করব, ব্লক কানেকশন, মানে আমার ইনবাউন্ড যে কানেকশনটা আছে এটাকে আমি ব্লক করে দিব, সেখানে আমার কোনো ইন হবে না, আমার কোনো তাদের যে অ্যাডোবের সার্ভার থেকে কোনো আমার এখানে কানেকশন থাকবে না। সো এইভাবে করে আমরা অনেকগুলো সফটওয়্যারকে ইউজ করতে পারি। সো ওকে, এটাকে আমরা ক্লোজ করছি।
তারপর ইথারনেট, এটা কোনটা আমাদের কানেক্ট আছে এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা চাইলে পাবলিক অথবা প্রাইভেট এটা করে দিতে পারি। অবশ্যই আমরা প্রাইভেট রাখবো, আমরা এটাকে পাবলিক করব না। পাবলিক করলে কিছু ঝামেলা আছে, আমাদের লাইক দ্যাট তথ্য হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। তারপর ডায়াল আপ আছে, ডায়াল আপ বলতে আমরা যেটাকে বলছি যে মডেম ইউজ করে করতে পারি, সেট আপে নিউ কানেকশন করে করতে পারি, এটা আমাদের দরকার নেই। তারপরে ভিপিএন। সো ভিপিএন শব্দটার মানে হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো আমরা বিশেষ করে যারা মার্কেটিং এর কাজ করে তাদের এটা প্রয়োজন হয় অনেক সময়। বা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে কি হলো যে ফেসবুক বন্ধ করে দিয়েছে, আপনি ফেসবুক চালাতে পারতেছেন না। এরকম অনেক ঘটনা ঘটেছিল যে টোটালি ফেসবুক বাংলাদেশের জন্য বন্ধ, বাংলাদেশ সরকার থেকে বন্ধ করে দিয়েছে। তো তখন অনেকেই আছে যে এই ভিপিএন ব্যবহার করে কি করেছে, যে ফেসবুক ইউজ করেছে বা ইউটিউব ব্যবহার করেছে, এরকম কিছু বিষয় থাকে। সো এটা যেমন ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও ব্যবহার হয়। এখন আমাদের কিছু যুব সমাজ আছে যারা ভিপিএন কে খারাপ কাজে ব্যবহার করে। লাইক দেখেন, অসংখ্য পর্নোগ্রাফি সাইট আছে, যে সাইটগুলোতে আমাদের বাংলাদেশের টেলিকমিউনিকেশন টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে এগুলোকে ব্লক করা আছে। কিসের জন্য? যাতে আমাদের যুবকরা এই বিপথে ধাবিত না হয়। কিন্তু আমাদের যারা আছে, যুবকরা আছে, তারা বিভিন্ন ধরনের ভিপিএন সফটওয়্যার ব্যবহার করে এই সাইটগুলোতে অ্যাক্সেস নিচ্ছে, নিয়ে তারা কি হচ্ছে, এই খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে। তো আপনাদের বাসায় যদি ছেলে মেয়ে থাকে, তাদের হাতে যদি ফোন থাকে, তাদের ফোনটা চেক করবেন তারা আসলে ভিপিএন ইউজ করতেছে কিনা, বা আসলে সে ভিপিএন কেন ইউজ করতেছে। অনেকে আছে গেমস খেলার জন্য ইউজ করে থাকে। তো ভালো মন্দটা বুঝতে হবে যে তার এই অ্যাটিটিউড গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। কারণ দেখেন যে অশ্লীলতার মাধ্যমে কিন্তু আমাদের আহ, যুবকদেরকে ধ্বংস করে দেওয়া সম্ভব। মানে একটা জাতিকে যদি ধ্বংস করার প্রয়োজন হয় তার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়াটাই এনাফ। তো আমরা অশ্লীলতার সাথে যাতে নিজেরাও না জড়াই, এবং আমাদের যারা ছোট বাচ্চা আছে, আমাদের ফ্যামিলিতে যারা ছোট ভাই বোন আছে, তাদের বিষয়গুলো খেয়াল রাখবো। ওকে। সো ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, অবশ্যই আমরা ভালো দিকটাকে ব্যবহার করব। তারপর প্রক্সির কিছু বিষয় আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের বিষয়, এগুলো আমাদের খুব বেশি একটা আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন হবে না। আচ্ছা, তারপরে পার্সোনালাইজেশন আছে, তারপরে অ্যাপস আছে, এখানে অনেকগুলো আরো বিষয় আছে, এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো পার্সোনালাইজেশনে যদি একটু যাই আমরা, সো এটা আমরা এর আগে দেখিয়ে দিয়েছিলাম। পার্সোনালাইজেশন আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে আমাদের ডেস্কটপে যে ব্যাকগ্রাউন্ড আছে চেঞ্জ করতে পারি। যেমন এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি চাইলে এটাকে এখান থেকে চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ড পিকচারটা। এবং আমরা কি করতে পারি, যে পিকচার দিতে পারি, সলিড কালারও দিতে পারি। দেখেন আমি জাস্ট হলো ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার রাখবো, দেখেন শুধু সলিড কালার। আমি যদি যাই আমার ডেস্কটপে, শুধু সলিড কালার শো করবে, দেখেন একদম সলিড কালার চলে আসছে। তো আমাদের যার যেটা পছন্দ আমরা সেইভাবে করে নিব। তারপর হলো স্লাইড শো আছে। স্লাইড শো কি, অনেকগুলো পিকচার নিয়ে স্লাইড শো করতে পারবেন। তো আপনি এখান থেকে কি ব্রাউজ করবেন। ফর এক্সাম্পল আমি একটা ফোল্ডারকে যদি সিলেক্ট করে দেই, সে অটোমেটিকলি একটার পর একটা ছবি, যেমন আমি যদি মাই নিউ ফটো, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম, এখানে আমার কিছু ছবি আছে, দিয়ে আমি চুজ দিস ফোল্ডার করে দিলাম, তাহলে কিন্তু আমার এখান থেকে অটোমেটিকলি কি হবে, যে ছবিগুলো চেঞ্জ হবে। যেমন দেখেন এখন এটা অটো চলে আসছে, একটু পরে দেখবেন যে এটা থাকবে না, চেঞ্জ হবে। এই ছবিগুলোর রেশিও ঠিক নেই, যার কারণে সে তার নিজের মতো করে নিয়ে নিয়েছে। সো আমরা চাইলে, আচ্ছা, এখান থেকে চুজ এ ফিট সে কিভাবে হবে, তো আমরা এটাকে ফিল করে দিতে পারি। তো ফিল করে দিলে সে এইভাবে আসবে। তারপরে যদি আমরা চেঞ্জ করে করে দেখতে পারি, দেখেন বিভিন্ন ভাবে শো করতেছে। ফিট করে দিতে পারি, ফিট করে দিলে সে একটা নির্ধারিত সাইজে দেখেন চলে আসে। বাকি দুই পাশে আমাদের লাল চলে আসছে। চেঞ্জ পিকচার এভরি, সে কতক্ষণ পর পর চেঞ্জ হবে একটা পিকচার, 30 মিনিট দেওয়া আছে। তো এটা যদি আমরা কি করি, 1 মিনিট করে দিই, প্রতি 1 মিনিট পর পর আমার একটা করে ছবি চেঞ্জ হয়ে যাবে। সেটা আপনারা করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। সেখান থেকে আমরা জাস্ট পিকচার সিলেক্ট করে দিচ্ছি, এবং আপনি চাইলে এখানে আপনার নিজের পিকচারও দিতে পারবেন। এখানে ব্রাউজ করবেন, ব্রাউজ করে ধরেন যে আমি এখান থেকে এই ছবিটাকে দিতে যাচ্ছি, তো জাস্ট এটা আমরা ব্রাউজ করে এখানে দিয়ে দিলাম।
তাহলে দেখেন এই ছবিটা এখানে চলে আসছে এবং অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গিয়েছে। সো এখানে দেখেন এটাকে একটু ফিট না করে আমরা কি করব, ফিল করে দিব। এটা পুরো ফিল হয়ে গিয়েছে। আমরা যদি এখানে যাই দেখেন এখন দেখা যাচ্ছে। সো আমি আপাতত এই উইন্ডোজের বাই ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটা ইউজ করছি। তারপর এখানে কালার আছে, আমরা চাইলে এখানে কালারের কিছু বিষয়ে চেঞ্জ নিয়ে আসতে পারি। যেমন চুজ ইওর কালার, আপনি কি ধরনের কালার ইউজ করতে চাচ্ছেন, যেমন ডার্ক কালার নাকি লাইট নাকি কাস্টম, আপনি যেভাবে চান সেভাবে। যেমন দেখেন এখন পুরোটা আমার ডার্ক হয়ে গিয়েছে, দেখেন এগুলো সব ডার্ক হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আপনি চাইলে এখান থেকেও কালার পিক করতে পারবেন। তো আমরা ডার্ক থেকে কি করে দিচ্ছি, যদি লাইট করে দিই তাহলে এখন লাইট হবে, এগুলোর কালো থাকবে না, এখন লাইট কালারে চলে আসবে। যেমন দেখেন পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সবগুলো চেঞ্জ হয়ে গেল। তারপর আপনি চাইলে এখান থেকে কাস্টম কালারও ইউজ করতে পারবেন, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করেও কালার ইউজ করতে পারবেন। সো এখানে যদি আমরা 3 নাম্বার যে অপশনটা আছে কাস্টমাইজ, সেখান থেকে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমে যাব, কাস্টম থেকে গিয়ে আমরা আমাদের মতো করে কাস্টম করতে পারবো। তো এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে আপনাদের নিজেদের মতো করে আপনারা কাজ করতে পারবেন। তারপরে লক স্ক্রিন আছে, লক স্ক্রিনটা আমার কেমন দেখাবে। লক স্ক্রিন বলতে কি বুঝি, আমরা যে স্লিপ মোডে যাই বা কম্পিউটারটা অন হওয়ার সময় যে স্ক্রিনটা আসে, সেই স্ক্রিনটার কথা এখানে বলছি আমরা। তো লক স্ক্রিন আমার কি থাকবে, কি ধরনের ফটো থাকবে। তো আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া আছে, উইন্ডোজ স্পটলাইট, সো উইন্ডোজের কিছু ছবি এখানে আসবে। আমি চাইলে এখানে পিকচার সিলেক্ট করে দিতে পারি আমার নির্ধারিত। যেমন এখানে কিছু পিকচার আছে, আমি এখান থেকে যে কোনো আহ, একটাকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমার এই যে লক স্ক্রিনটাতে এটাই থাকবে। যেমন আমাদের ফোনের মধ্যে কিন্তু লক স্ক্রিন থাকে, লক স্ক্রিনটা আমাদের আহ, যখন লক করার পর লক ওপেন করতে যাই তখন কিন্তু আমাদের এই ধরনের স্ক্রিন থাকে। আপনার যেটা পছন্দ হয় এখান থেকে আপনারা দিতে পারেন। আমি এটা দিয়ে রাখছি। এবং আপনারা চাইলে এখান থেকেও ব্রাউজ করে নিজের মতো করেও কিন্তু দেওয়া সম্ভব, নিজের মতো করে পিকচার দিতে পারবেন। তারপর থিম আছে, এখানে কিছু থিম আছে, এই থিমগুলো যদি সিলেক্ট করি তাহলে আমাদের এটা লাইট, এখানে জাস্ট হলো একটা এই থিমটার নাম দিয়েছে উইন্ডোজ লাইট, এটা উইন্ডোজ। তারপর উইন্ডোজ 10, তারপর ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার্স এর দিলে দেখবেন যে এখানে মোটামুটি 6টা ইমেজ আছে, কিছুক্ষণ পর পর ইমেজ গুলো চেঞ্জ হবে অটোমেটিকলি। এখানে 5টা ইমেজ আছে, এটা দিলে কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে। তাহলে সে এই থিম অনুযায়ী, যেমন আমাদের ফোনের মধ্যে কিন্তু আমাদের থিম ইনস্টল করা যায়। সো এইখানেও এটা একটা থিম, এটা একটা প্যাকেজ, প্যাকেজ সিস্টেমে সে সবগুলো বিষয় সে কাস্টমাইজ করবে। ওকে, এরপরে আমরা যদি এখান থেকে দেখেন পুরো থিম অনুযায়ী এখন পুরোটা আমার চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা এখান থেকে ফন্টে যদি যাই তাহলে আমাদের ফন্ট যেগুলো আমরা ইউজ করতেছি, ফন্টের সাইজটা কেমন নিব বা আমাদের ফন্ট স্টাইলটা কেমন হবে, এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। তো ফন্টে যাই আমরা, তাহলে দেখেন আমরা চাইলে ফন্ট এখান থেকে ইনস্টল করতে পারবো। গেট মোর ফন্ট ফ্রম মাইক্রোসফট স্টোর, আমরা মাইক্রোসফট স্টোর থেকেও ফন্ট এখানে ইনস্টল করতে পারবো। তো আমার কম্পিউটারে কি কি ফন্ট ইনস্টল করা আছে, কতগুলো ফন্ট ইনস্টল করা আছে এখান থেকে আমি দেখতে পারবো। সো আমার এখানে অসংখ্য ফন্ট আমার ইনস্টল করা আছে, যেহেতু ডিজাইনে কাজ করি অনেক ফন্ট নিয়ে কাজ করতে হয়। তো আপনার এতগুলো নাও থাকতে পারে, কিন্তু আপনারা চাইলে এখান থেকে ফন্ট নিয়ে কাজ করতে পারেন, বা এখান থেকে আপনারা ফন্ট ইনস্টল করতে পারেন মাইক্রোসফট স্টোর থেকেও। তো ফন্ট নিয়ে আপনাদের যখন আমরা গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলোতে যাব সেখানে বিস্তারিত আলোচনা হবে, ফন্ট কিভাবে ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে। ওকে, তারপর যে স্টার্ট, আমাদের এই স্টার্ট বারের কথা এখানে বলছে যে স্টার্ট, আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে কি কি এখানে অপশন আসবে। তো দেখেন শো অ্যাপ লিস্ট স্টার্ট মেনু। তো আমার যে এই যে অ্যাপ লিস্ট গুলো আছে এগুলো কিন্তু আমার স্টার্ট মেনুতে শো করতেছে। আমি যেটা অফ করে দিই তাহলে কিন্তু আর শো করবে না। তো এখানে কিছু বিষয় আছে, এগুলো
আপনারা দেখে নিতে পারেন, এগুলো বাই ডিফল্ট আমাদের রাখলেও চলবে। তারপরে টাস্ক বার, এবং টাস্ক বার নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করেছি, কথা বলেছি। তো টাস্ক বার নিয়ে আর কথা বলার তেমন কোনো কিছু নেই। তো এই ছিল মোটামুটি পার্সোনালাইজেশনের বিষয়গুলো। তো আগামী ক্লাসে আমরা অ্যাপস নিয়ে আলোচনা করব, কিভাবে একটা অ্যাপস ইনস্টল করতে হয়, আনইনস্টল করতে হয়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। সো আজকে ক্লাসটাকে আমরা লম্বা করছি না, এই পর্যন্ত রাখছি। তো যে বিষয়গুলো শিখেছেন আপনারা এটার একটা ওভারভিউ ভিডিও বানাবেন, যাতে আপনারা বলতে পারেন যে কি কি শিখেছেন। এগুলো একটা ভিডিও বানাবেন, শর্ট ভিডিও বানিয়ে আপনাদের হোমওয়ার্ক যে গ্রুপটা আছে, বেসিক কম্পিউটারের গ্রুপটা, সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন। তো ক্লাসের সেশন আমরা এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।